আজকে আমরা এমন একটা ঐতিহাসিক অভিযোগ নিয়ে কথা বলবো যা নিয়ে কিন্তু দশকের পর দশক ধরে আলোচনা চলছেই। অভিযোগটা হলো ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ভারত নাকি বাংলাদেশ থেকে সবকিছু লুট করে নিয়ে গেছে। তো একটা তথ্যসূত্রের উপর ভিত্তি করে চলুন এই পুরো বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখা যাক। এই কথাটা কিন্তু বেশ শোনা যায়, তাই না? কিন্তু আসলেই কি তাই ঘটেছিল? আমাদের হাতে যে সূত্রটা আছে সেটা কিন্তু বলছে এই প্রচলিত ধারণার ঠিক উল্টো একটা বাস্তবতাও আছে। তো চলুন আমরা ধাপে ধাপে দেখি এই দাবির পেছনে আসলে কি আছে। আচ্ছা, তাহলে দেখে নেই আমরা কিভাবে এগোব। প্রথমে মূল অভিযোগটা কি সেটা দেখব। এরপর পাকিস্তানের অর্থনৈতিক রেকর্ডটা একটু ঘেঁটে দেখব ঠিক স্বাধীনতার সময় বাংলাদেশের অবস্থা কেমন ছিল। তারপর যুদ্ধে ভারতের অবদান এবং সবশেষে এই সবকিছুর ভিত্তিতে ইতিহাসের একটা পুনর্মূল্যায়ন। তো এই অভিযোগের একেবারে গোড়ায় যেতে হলে আমাদের সূত্রটা বলছে যে আমাদের তাকাতে হবে যুদ্ধেরও আগের ২৩ বছরের অর্থনৈতিক ইতিহাসের দিকে, কারণ আসল প্রেক্ষাপটটা কিন্তু ওখানেই তৈরি হচ্ছিল। শুরুতেই একটা বিশাল সংখ্যা দেখুন। সূত্রটা দাবি করছে প্রায় ২,০০০ মিলিয়ন মার্কিন ডলার। এই টাকাটা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের, মানে আজকের বাংলাদেশের রপ্তানি আয়। কিন্তু এই টাকাটা এখানে থাকেনি, এটা চলে গিয়েছিল পশ্চিম পাকিস্তানে। সোজা কথায় এই অঞ্চলের আয় এই অঞ্চলের মানুষের কাজেই লাগেনি। আচ্ছা, এবার এই চার্টটার দিকে একটু তাকানো যাক। এটা কিন্তু একটা শকিং চিত্র তুলে ধরে। দেখেন, মোট জনসংখ্যার ৫৬% মানুষ থাকত পূর্ব পাকিস্তানে, কিন্তু তারা বৈদেশিক সাহায্য পেত মাত্র ২৬%, আর বাকি ৭৪% সাহায্যই চলে যেত পশ্চিম পাকিস্তানে, যেখানে জনসংখ্যা ছিল মাত্র ৪৪%। মানে একটা পরিষ্কার বৈষম্য। শুধু বৈদেশিক সাহায্যই না, দেশের ভেতরের রাজস্ব নিয়েও একই অবস্থা। যেমন ধরেন ৬৮-৬৯ সালের কথা, এই অঞ্চল থেকে মোট রাজস্ব আয় হয়েছিল ৭২৮ কোটি টাকা, কিন্তু এখানকার উন্নয়নের জন্য বরাদ্দ করা হলো কত? মাত্র ৪২৫ কোটি। সূত্রটা বলছে বাকি টাকাটাও চলে গিয়েছিল পাকিস্তানে। তো এই সব কিছুর ফল কি দাঁড়ালো? সূত্র অনুযায়ী সব মিলিয়ে পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনার একটা বিশাল অঙ্ক তৈরি হয়। এর মধ্যে আছে যুদ্ধে ধ্বংস হওয়া সম্পত্তির মূল্য, বৈদেশিক বাণিজ্যের বকেয়া, সব মিলিয়ে প্রায় $৪.৫ বিলিয়ন বেশি। এই সংখ্যাগুলো মাথায় রাখাটা জরুরি, কারণ এগুলোই আমাদের বুঝতে সাহায্য করবে যে স্বাধীনতা লাভের সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঠিক কেমন ছিল। আচ্ছা, তাহলে এবার পরের ধাপে যাওয়া যাক। চলুন দেখি সূত্র মধ্যে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হল, তখন এর হাতে আসলে কি ছিল। এই সংখ্যাটা দেখুন, ০। এটাই নাকি ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় রিজার্ভের পরিমাণ। সূত্র বলছে দেশের সব সম্পদ আগেই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছিল। তো প্রশ্নটা হলো, যদি কোষাগারই শূন্য থাকে তাহলে লুট করার মতো আর কি বা ছিল? টাকা পয়সার রিজার্ভ তো ছিলই না, এমনকি কলকারখানার মতো ভৌত সম্পদও প্রায় ছিল না বললেই চলে। সূত্রটা জানাচ্ছে যুদ্ধের শেষ দিকে পাকিস্তানি মালিকরা তাদের ফ্যাক্টরির বেশিরভাগ যন্ত্রপাতি সরিয়ে নিয়েছিল। ফলে হাতে গোনা মাত্র ৩১৩টা কারখানা নিয়ে একটা নতুন দেশকে যাত্রা শুরু করতে হয়েছিল। সামরিক সরঞ্জামের অবস্থাও তথৈবচ। সূত্র বলছে পাকিস্তানি বাহিনী যা কিছু ফেলে গিয়েছিল তার বেশিরভাগই ছিল পুরনো আর ব্যবহারের প্রায় অযোগ্য, যেমন ৭৫টা পুরনো মডেলের চাফি ট্যাঙ্ক। অন্যদিকে যুদ্ধের সময় কিন্তু একটা বিশাল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছিল, যেমন ৭৫টা বিমান বা অপারেশন জ্যাকপটে ডুবিয়ে দেওয়া নৌযানগুলো। স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তখনকার মার্কিন পরমন্ত্রী হেনরি কিসিঞ্জার ফেমাসলি দেশটাকে একটা তলাবিহীন ঝুড়ি বা বটমলেস বাস্কেট বলেছিলেন। এই একটা মন্তব্যই আসলে বুঝিয়ে দেয় যে আন্তর্জাতিক বিশ্ব তখন বাংলাদেশকে কিভাবে দেখছিল। এতক্ষণ তো আমরা দেখলাম কি ছিল না। এবার চলুন সূত্রটার বর্ণনার দ্বিতীয় অংশে যাই, ভারতের ভূমিকা, অর্থাৎ লুটপাটের যে অভিযোগ তার বিপরীতে সূত্রটা সাহায্য আর সমর্থনের কি তথ্য দিচ্ছে যা একেবারেই অন্য একটা ছবি তুলে ধরে। মনে আছে তো, আমরা দেখেছিলাম বাংলাদেশের রিজার্ভ ছিল ০। সেই শূন্য কোষাগারের বিপরীতে সূত্রটা বলছে নতুন দেশের জন্য প্রথম ক্যাপিটাল বা পুঁজি এসেছিল ভারত থেকে। পরিমাণটা ছিল $৩২ মিলিয়ন নগদ সহায়তা। আর এই সাহায্য কিন্তু শুধু নগদ টাকাতেই সীমাবদ্ধ ছিল না। সূত্র বলছে এটা ছিল বহুমাত্রিক, যেমন ১ লাখেরও বেশি মুক্তিযোদ্ধাকে অস্ত্র, বিস্ফোরক আর ট্রেনিং দেয়া হয়েছিল। তাদের ভাতা, রেশন, চিকিৎসার খরচও ভারতই বহন করেছিল।
আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল শরণার্থী সংকট। প্রায় 1 কোটি মানুষকে 375টারও বেশি ক্যাম্পে আশ্রয় আর খাবার দেয়া হয়েছিল। এই আর্থিক সহায়তার স্কেলটা বোঝার জন্য আজকের দিনের মূল্য কত হতো সেটা দেখাটা ইন্টারেস্টিং। সূত্রটা বলছে 1971 সালে ভারতের যে মোট খরচ হয়েছিল প্রায় 5,000 কোটি টাকা বা $700 মিলিয়ন, আজকের দিনে তার মূল্য দাঁড়াবে প্রায় $40 বিলিয়ন বেশি। এটা কিন্তু একটা বিশাল অঙ্ক। শুধু যে যুদ্ধকালীন সময়ে সাহায্য করা হয়েছে তাই নয়, সূত্রটা একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার কথাও বলছে। যেমন বলা হচ্ছে 1971 থেকে 2022 পর্যন্ত ভারত নাকি অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় $122 বিলিয়ন বেশি অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে। এটা একটা ধারাবাহিক সম্পর্কের দিকে ইঙ্গিত করে। তো এত সব তথ্য একসঙ্গে করলে কি দাঁড়ায়? চলুন এবার আমরা সূত্রটার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাই আর দেখি এই তথ্য প্রমাণগুলো প্রচলিত ধারণাটাকে ঠিক কিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই স্লাইডটা এক কথায় পুরো আলোচনার একটা সারমর্ম। একদিকে আছে সেই প্রচলিত অভিযোগগুলো, আর অন্যদিকে আছে আমাদের সূত্রটার দেওয়া কাউন্টার এভিডেন্স। যেমন অভিযোগ হলো ভারত মূল্যবান সম্পদ লুট করেছে, আর সূত্রের পাল্টা তথ্য হলো বাংলাদেশ শূন্য রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করেছিল। কিংবা অভিযোগ যখন ভারত সবকিছু নিয়ে গেছে, তখন তথ্য বলছে ভারত সামরিক, মানবিক আর আর্থিক সহায়তা দিয়েছে। বোঝাই যাচ্ছে এই দুটো বয়ান কিন্তু পুরোপুরি দুই মেরুর। শেষ পর্যন্ত আমাদের এই সূত্রটা এই সিদ্ধান্তে আসছে যে আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে ভারত আর রাশিয়ার সাহায্য ছিল অপরিহার্য। সূত্রটি এটাকে এমন একটা ঋণ হিসাবে দেখছে যা কখনো শোধ করা যাবে না। অবশ্যই এটা আমাদের তথ্যসূত্রের লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি। তো এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইতিহাস নিয়ে একটা বয়ান বা ন্যারেটিভ যখন একবার সমাজে প্রতিষ্ঠা পেয়ে যায়, তখন সেগুলো কিভাবে একটা দেশের পরিচয়, তার ইতিহাস এবং অন্য দেশের সাথে তার সম্পর্ককে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাবিত করতে থাকে। এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয়।